ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। সাথে আছি জ্যোতি সরওয়ার। বাজেট সহায়তা হিসেবে $50 কোটি পাশাপাশি বাংলাদেশকে আরেকটি প্রকল্পে $40 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাজেট সহায়তায় এই ঋণ বাংলাদেশের রাজস্ব ও আর্থিক খাতে নীতি আরও শক্তিশালী করার কর্মসূচি এগিয়ে নিতে ব্যয় হবে। অপরদিকে পর্ষদের অনুমোদন পাওয়া $40 কোটি ঋণ প্রকল্পের আওতায় শহরের অবকাঠামো এবং এর ব্যবস্থাপনায় উন্নয়ন করা হবে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। এসব কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের আজকে টালিখাতায় আলোচনার বিষয় ঠিক করেছি বিশ্বব্যাংকের ঋণ কোন খাতে খরচ হবে। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। স্বাগত আপনাদের দুজনকেই আমাদের আজকের আলোচনায়। শুরুতেই ডক্টর সালেউদ্দিন আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই যে এই ঋণ কি আইএমএফ এর ঋণের বাইরে অতিরিক্ত কিছু? না, যে একটা তো আপনার আইএমএফ একটা ঋণ প্লেস করেছে, 2টা ট্রান্স অলরেডি দিয়েছে, 3rd ট্রান্স এখনো বাকি আছে, আর ওয়ার্ল্ড ব্যাংক যেগুলো দিচ্ছে সেগুলো প্রকল্প, সেটা আলাদা। অতএব বিশেষ করে যে প্রকল্পগুলো যে টাকাগুলো দিচ্ছে সেগুলো স্পেসিফিক্যালি বিশ্ব ব্যাংকের বা অনেক সময় এডিবি দিয়ে থাকে, সেটা প্রকল্প ভিত্তিক হিসাবে। সেটার জন্য তারা প্রকল্প ফিজিবিলিটি দেখে এবং সেখানে কি কি বেনিফিট হবে, কি কি হবে অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল সেগুলো দেখে ডিলিজেন্সগুলো। আর আইএমএফ এর ঋণটা বিশেষ করে যেটা দেওয়া হয় সেটা আসলে 3টা ভাগে। সাধারণত ব্যালেন্স অফ পেমেন্ট সাপোর্ট প্লাস কান্ট্রি ফরেন এক্সচেঞ্জ সাপোর্ট করার জন্য, এক্সচেঞ্জ রেট প্লাস রিজার্ভ সাপোর্ট করার জন্য। এখন বাংলাদেশে যেটা দিতে হলো 3টা কম্পোনেন্ট। একটা হলো এনহান্স ক্রেডিট সাপোর্ট, আরেকটা হলো আপনার একটা ফাইন্যান্সিয়াল ফেসিলিটি, একটা রেজিলিয়েন্স, ক্লাইমেট রেজিলিয়েন্স বলছে এইগুলো। তার মধ্য কথা হলো আইএমএফের যে লোনটা আসবে সেটা বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা আনার জন্য একটা উদ্দেশ্য। মানে 3টা কম্পোনেন্ট আছে 3 নামে, কিন্তু উদ্দেশ্যটা হলো একই, যে আমাদের যে ম্যাক্রো ইকোনমিক যে ফান্ডামেন্টালসগুলো আছে সেটা কেন বেশ চ্যালেঞ্জের মুখে। ইনফ্লেশন, তারপরে ফরেন রিজার্ভ কমে যাচ্ছে, এক্সচেঞ্জ রেট চাপের মুখে আছে, তারপর এক্সপোর্ট চাপের মুখে আছে, তারপরে আপনার রেমিটেন্স কমে যাচ্ছে বা রেমিটেন্স স্টেবল, এইগুলো। এবং এইগুলো কিন্তু রিফ্লেকশন ব্যবসা বাণিজ্যে পড়ছে। শুধু ব্যবসা বাণিজ্যের দেশের ব্যবসা বাণিজ্যের না, বাইরে থেকে যদি এফডি আসতে চায়, বাইরে যে বিদেশে যে বিনিয়োগ করবে তারা কিন্তু এগুলো লক্ষ্য করে। কারণ আমরা জানেন মাল্টিনেশনাল কোম্পানি হোক বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সেগুলো হোক, তারা কিন্তু দেখে যে ফিউচার আউটলুক কীরকম হবে, ফোরকাস্ট করে ফিউচার তাদের সেটা রিটার্নটা কী হবে। এই প্রেক্ষিতে আইএমএফ লোনটা এই প্রেক্ষিতে। কিন্তু তবে আমি বলবো এই পর্যায়ে এখন যে আইএমএফ লোনটা বিরাট একটা কিছু না বিষয়। তবে এইটা একটা সিগন্যাল দেয় যে আইএমএফ যদি এই লোনটা দেয় এবং কতগুলো শর্ত দেয়, সেগুলো বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন যে আমরা ধারাবাহিকভাবে এগোচ্ছিলাম সেটাকে আরও সুসংহত করে সামনে এগিয়ে নেওয়া। অর্থাৎ এই দিকটা একটা পজিটিভ। টাকার অঙ্কে না হোক, অ্যাটলিস্ট তাদের স্টান্সটা, তাদের ভঙ্গিটা এটা পজিটিভ। এখন এখানে যে শর্তগুলো দিয়েছে বেশিরভাগ শর্ত কিন্তু আমরা দেশের লোকজন সবাই বলেছে, বাংলাদেশ সরকারের লোকজন, বাংলাদেশ ব্যাংকও জানে কি। অর্থাৎ একেবারে নতুন কিছু বলে দিচ্ছে না, তাহলে ওটাকে তারা ইসে করছে, ওটাকে তারা এমফেসিস দিচ্ছে যে এগুলো করো। বেশ কতগুলো শর্ত দিয়েছে, আরও বেশ কতগুলি শর্ত আসবে ট্রান্সে, ইভেন স্টেট ওন এন্টারপ্রাইজগুলো ওরা পরে যাচাই করবে। কারণ আপাতত রিফর্মের কথা বলেছে, কিছু ট্যাক্স বাড়াবার কথা কিছু বলেছে, এবং ব্যাংকিং সেক্টরে কিছু কিছু বিশেষ করে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা, ফরেন এক্সচেঞ্জ রেটটাকে ঠিক করার জন্য বলেছে। এইগুলো মোটামুটি বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক কিছুটা করেছে। সেখানে অবশ্য আমাদের অনেক প্রশ্ন আছে, কতটুকু সাকসেসফুল, কতটুকু। এই আইএমএফ ক্রলিং পেগের ব্যাপারে বলছে একটু ভালো, তো ক্রলিং পেগের অনেক রকম ঝামেলা আছে, সেটা একেবারে সমস্যার সমাধান করে আনবে সেটাও ঠিক না। অতএব আইএমএফ এর সব কথাই একেবারে আমরা আপ্তবাক্য একেবারে সে ধরে নেব, বেদ বাক্য বা বাইবেলের সে ধরে নেব সেটা না। আমাদের নিজস্ব কাজটা নিজস্ব বিবেচনা একটু করতে হবে, অত দ্রুত। আমি একটু এই বিষয়ে ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী আপনার কাছে জানতে চাই যে বিশ্ব ব্যাংকের এই ঋণ কি আসলে ডলার সংকট দূর করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে কিনা? ধন্যবাদ আপনাকে। সালেউদ্দিন স্যার যথার্থ বলেছেন। আসলে
বিভিন্ন দিক, প্রাসঙ্গিক দিকগুলা কিন্তু উনি তুলে ধরেছেন ভালোভাবে। এখন বিষয়টা হচ্ছে যে ডলার সংকট তো আমরা জানি যে বর্তমান অর্থনীতিতে সবচেয়ে বড় যদি চ্যালেঞ্জ হয় সেটা হচ্ছে যে আমাদের ফরেন কারেন্সির যে ক্রাইসিস। এখন ডলার ঢোকা মানে তো আলটিমেটলি এটা তো অবশ্যই এটা একটা বড় রোল প্লে করবে, বাট আমাদের যেটা হচ্ছে সাস্টেইনেবল, যে এইগুলা লোনগুলা যদি আপনি চিন্তা করেন যে কয়েকটা কিস্তিতে দেওয়া হয়, সেগুলা কিন্তু ইনস্টলমেন্টের মতো, এটাকে আমরা সার্বিকভাবে সমস্ত ইনস্টলমেন্টগুলা কিস্তিগুলা মিলে একটা ওয়ান অফ এর কথা চিন্তা করতে পারি, কিন্তু পরবর্তীতে আবার নেওয়া সেইগুলার জন্য তো আমাকে পেমেন্টও করতে হবে। অতএব আমার সাস্টেইনেবিলিটির কথা যদি বিবেচনা করতে হয় তাহলে কিন্তু আমাদের যে এক্সপোর্ট আর্নিংস, রেমিটেন্স, সেই জায়গাগুলোর দিকে নজর দিতে হবে। আরেকটা জায়গা হচ্ছে যে আমরা যখনই লোন নেওয়া হয় তখন দেখবেন যে বিভিন্ন ধরনের শর্তের কথা বলা হয়। আমি বলতেছি যে ফরেন কারেন্সির কন্ট্রিবিউশনের বাইরে আমাদের আর্থিক, আমরা যদি বলি রাজস্ব এবং আর্থিক খাতের যে সংস্কারের কথা বলা হয়, সেই সংস্কারগুলা যদি প্রকৃতপক্ষে আমরা ভালোভাবে ইফেক্টিভলি কার্যকরী অর্থে করতে পারি তাহলে সেইগুলা কিন্তু আমাদেরই সরকারেরই আর্থিক সক্ষমতা বাড়িয়ে দেয়। যেমন ওয়ার্ল্ড ব্যাংকের যে লোনের কথা বলছেন, সেই ওয়ার্ল্ড ব্যাংকের লোন ধরেন আমরা যে পরিমাণ ঢুকবে সেই পরিমাণ হয়তো বা আমাদের ফরেন কারেন্সির যে প্রবলেমটা ততটুকু একটু কমবে, যে ঘাটতির পরিমাণটা যাবে এখন সেটা একটু কম থাকবে। কিন্তু একই সাথে আমরা যদি আমাদের যে বাণিজ্য ঘাটতি প্লাস হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা আমাদের, সেটা কিন্তু আর্থিক হিসাবের যে ঘাটতিটা, সেটা কিন্তু বড় রকমের ঘাটতি। সেই জায়গাটায় কিভাবে কাজ করা যায় সেটার সাথে যদি আপনি চিন্তা করেন যে আইএমএফ এর যে লোন এবং ওয়ার্ল্ড ব্যাংকের যে লোন, তার মধ্যে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটা রাজস্ব এবং আর্থিক খাতের, সেগুলা যদি করা হয় তাহলে আলটিমেটলি কিন্তু আমরা ফিনান্সিয়াল সেক্টরটা নিয়েই কিন্তু সবচেয়ে গভর্নেন্স ধরেন এবং আমাদের যে খেলাপি ঋণের কথা বলেন সেই জায়গায়। আরেকটা জায়গা হচ্ছে যে সবসময় রেভিনিউ জেনারেশনের কথা কিন্তু বারবার জোর দেওয়া হচ্ছে যে আমাদের রেভিনিউ, অর্থাৎ আমরা যেভাবে ফোকাস করি বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি বাড়ছে এবং আমার জিডিপির সাইজের অনুযায়ী পৃথিবীর 35-36 দেশের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু রাজস্বের দিক থেকে চিন্তা করলে আমরা কিন্তু সেই নিচু দেশগুলোর দিকে যারা জিডিপির দিক থেকে তুলনায় তাদের সাথে তুলনা করতে হয়। এটা কিন্তু সত্যিকার অর্থেই দুঃখজনক। এটা যে আইএমএফ এর সংস্কারের বিষয় তা না, আমরাও নিজেরাও কিন্তু চিন্তা করি। অতএব আমার মনে হয় এদের পিছনে যে শর্ত প্লাস হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর যে লোন, সেটা বর্তমান যে অস্থিতিশীলতা আমি বলবো, আরেকটা হচ্ছে যে আমরা যে স্টেবিলিটি ফরেন কারেন্সি মার্কেটে যে স্থিতিশীলতা ধরে রাখতে পারছি না, সেই ক্ষেত্রে অবশ্যই একটা রোল প্লে করবে বলে আমি মনে করি। জি নিশ্চয়ই, আমরা এ বিষয়ে আরেকটু আলোচনা করব। আমাদের সময় এসেছে বিরতিতে যাবার, বিরতি থেকে আসছি, আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতি নিচ্ছে। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায়। আজ আমরা আলোচনা করছি বিশ্ব ব্যাংকের ঋণ কোন খাতে খরচ হবে। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালিউদ্দিন আহমেদ এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। এবারে যেমনটি আমরা আসলে আজকের বিষয় ঠিক করেছি যে বিশ্ব ব্যাংকের ঋণ কোন খাতে খরচ হবে, সেই বিষয়টা একটু জানতে চাই ডক্টর সালিউদ্দিন আহমেদ, যে সরকার কোন খাতে এই ঋণ খরচ করতে পারবে বা করা উচিত? বিশেষ করে বিশ্ব ব্যাংকে যে ঋণগুলো এখন দিচ্ছে, বিশেষ করে আমি এক্স্যাক্টলি প্রজেক্টগুলোর নাম জানি না, কিছুটা স্বাস্থ্য, কিছুটা শিক্ষা খাতে, আর বহুত অবকাঠামোয় পড়বে সরকার। এবং বিশ্ব ব্যাংক সাধারণত হার্ড সেক্টর যেটা বলি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে দিয়ে থাকে, আর বেশিরভাগ এখন তাদের এমফেসিস সফট সেক্টর মানে স্বাস্থ্য, শিক্ষা, তারপরে আইটি সেক্টর, এগুলোর জন্য দিয়ে থাকে। এখন বিশ্ব ব্যাংকের লোনের যে এখন যেটা নিচ্ছে, আমাদের সবচেয়ে বেশি কনসার্ন হলো লোনগুলো বিশ্ব ব্যাংক আর মাল্টিলাটারাল সফট যে মানে কম হারে আসে, সেটা ইউটিলাইজেশনটা দেখা যাচ্ছে যে এই লোনটা পাওয়ার পরে মানে আমাদের প্রজেক্টগুলো যেগুলো সেগুলো অনেক দীর্ঘসূত্রে থাকে, অনেক 5 বছরের প্রজেক্ট 10 বছর শেষ। আরেকটা জিনিস হলো কোয়ালিটির ব্যাপারে। আমরা দেখি যে বিশ্ব ব্যাংকের অনেক প্রজেক্ট, ধরুন পূর্বে অনেক ওয়াটার অ্যান্ড স্যানিটেশন অনেক প্রজেক্ট ওরা টাকা দিয়েছে, তারপর ওয়াটার সাপ্লাইয়ের জন্য, কিন্তু খুব যে সেই সেক্টরে আমরা উন্নতি দেখতে পাই, বিশ্ব ঢাকা ওয়াসার জন্য তো প্রচুর টাকা ব্যয় করেছে বিশ্ব ব্যাংক।
এবং ঢাকা ওয়াসার তারপরে প্রবলেম, রেট বাড়াচ্ছে। অর্থাৎ আমি বলবো যে আমাদের এই যে এই সাহায্য নেওয়াটা, এই মানে এটা আসলে লো গ্র্যান্ড খুব কমই হয় বিশ্ব ব্যাংকের, একেবারে নেই। তো সেটার ইউটিলাইজেশনটা যদি ঠিক না হয় এবং আমাদের শোধ দেওয়ার তো সামর্থ্য কমে যায় যদি ঠিকভাবে ইউটিলাইজ না হয়, আর কস্ট ওভাররান হয়ে যায়, কস্ট বেড়ে যায়। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমি তো অনেক বিভিন্ন উন্নয়ন সংস্থাতে ছিলাম, সেখানে দেখি যে সরকারের যেটা হয় বেশিরভাগ হতে এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, বিদেশ ভ্রমণ, তারপরে কি জ্ঞান আহরণ করার জন্য এইসব প্রজেক্টে টাকা ব্যয় করে। ইভেন হেলথ সেক্টর আমি দেখেছি এই গেলে টাকা পাঠাতে আসলে হাসপাতালে যন্ত্রপাতি, ডাক্তারদের সুযোগ সুবিধা দেওয়া, প্যারামেডিকদের দেওয়া, সেগুলো কিন্তু অপেক্ষাকৃত আছে টাকা, কিন্তু সেগুলো খুব খরচ হয় না। কিন্তু ভ্রমণ ভাতা, ভ্রমণ করার ব্যাপারে প্রচুর খরচ করে ফেলে, বাইরে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে হয় সরকার এখন সময় আসছে যে এইড নেওয়াটা, প্রথম এইড বা গ্র্যান্ড নেওয়াটা তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর একটা জিনিস হলো ইউটিলাইজেশন। তবে যেভাবে আমরা ঋণের ভারে জর্জরিত হচ্ছে দিন দিন, মানে আপনি বায়োলেটারাল লোন বলে বা মাল্টিলেটারাল লোন একই অবস্থা, ঋণের বোঝা দিন দিন বাড়ছে। এবং সেটা কিন্তু ইউটিলাইজেশনটা যদি না হয়, এবং আরেকটা যে সক্ষমতা, আমাদের প্রজেক্ট অনেক কিছু ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে থাকে, অনেক ওটা অ্যাসেস করে অ্যাপ্রাইজাল হিসেবে, কস্ট বেনিফিট। তা আমার মনে হয় না এগুলিকে একেবারে খুব সিরিয়াসলি ওরা তো করে সিরিয়াসলি, কেন আমাদের দিক থেকে কাগজে কলমে অনেক কিছু থাকে। অবশ্য কাগজে কলমে থাকলে যে আমাদের সামর্থ্য প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করা এবং সেটা মনিটর করা, সেটা পর্যবেক্ষণ দেখা যায় যে অনেকদিন পর প্রজেক্টটা ধরা পড়লো, টাকা খরচ হয়েছে, আসলে কাজ হয়নি, বা কাজ যেটা হচ্ছে গুণগত মান ঠিক নাই। অতএব এই যে আমাদের এই যে এইড বা গ্র্যান্ড বিদেশের, এটি সবচেয়ে বড় একটা আমাদের একটা নেগেটিভ, এবং এটা কিন্তু আমাদের জন্য একটা দিন দিন আমাদের জন্য একটা বড় একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। জি, আমাদের সাথে যেহেতু অর্থনীতির অধ্যাপক যুক্ত আছেন ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছে জানতে চাই যে আমাদের বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতির কথা যদি বলি বা ডলার সংকট, সবকিছু বিবেচনায় রেখে সরকার কোন খাতে এই ঋণ খরচ করলে বেশি সুবিধাজনক হবে? দেখেন, আমি বিষয়টাকে পরিষ্কার করি, এটা সরকারের উপরে নির্ভর করছে বিষয়টা তা না। কারণ হচ্ছে যে লোনটাই যদি আপনি স্পেসিফিক করেন যে 90 কোটি ডলার বা 10,500 কোটি টাকা যে ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়ন করবে, সেই জায়গা স্পেসিফিক্যালি যদি বলি যে আমাকে বলা হচ্ছে যে টেকসই এবং জলবায়ু সহনশীল প্রবৃদ্ধি এক, দ্বিতীয়ত হচ্ছে রাজস্ব এবং আর্থিক খাতের সংস্কার করা, এই থার্ড হচ্ছে যে আমরা কিছু নগরায়নের জন্য ব্যয় করা হবে। তার মানে হচ্ছে যে আমরা এই স্পেসিফিক সেক্টর গুলাতে যদি ব্যবহার করি, তার একটা কনসিকুয়েন্স কি সেটা মনে হয় বললে পরিষ্কার হয় বিষয়টা। এখন আমি যদি প্রথমত বলি যে এই বাজেট, এই টাকাগুলো বাংলাদেশের এই ক্ষেত্রে যদি ব্যবহার করা হয়, তাহলে তার উদ্দেশ্যগুলোর সাথে বাংলাদেশের যে কনটেক্সট তার সাথে কিভাবে রিলেটেড। প্রথমত যদি আসি যে এইটা খরচের ক্ষেত্রে তারা বলছে যে প্রবৃদ্ধি ধরে রাখা। এখন প্রবৃদ্ধির ক্ষেত্রে কিভাবে রোল প্লে করবে, ধরেন বাংলাদেশে যদি ফরেন কারেন্সির যে ক্রাইসিস, সেই ক্ষেত্রে যদি লোনটা আসে, তাহলে কথা হচ্ছে ক্রাইসিসটা কিছুটা কম হবে। অর্থাৎ আমার যে ডিভ্যালুয়েশনটা হচ্ছে, যে রেটে হচ্ছে, সেটাকে হয়তো একটু স্লো করবে। অতএব ইন এ সেন্স আমরা কিন্তু বলতে পারি যে কিছুটা কন্ট্রিবিউশন করবে, যেটা হচ্ছে আমার ইম্পোর্ট। যেমন আজকেই যদি চিন্তা করেন, বিপিসি প্রাইভেট ব্যাংক থেকে ডলার এলসি আনার জন্য রিকোয়েস্ট করেছে, তার মানে হচ্ছে ডলার ক্রাইসিস যে আমাদের সরকারি ব্যাংকগুলোতে বেশি মাত্রায় রয়েছে, সেটাও কিন্তু এ কাইন্ড অফ ইন্ডিকেশন। অতএব এই জায়গাগুলোতে হচ্ছে যে আমার ফরেন কারেন্সির ক্ষেত্রে ডিভ্যালুয়েশন যেটা হচ্ছে, সেটাকে একটা সংযত অবস্থায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরেকটা হচ্ছে আমরা নগরায়নের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ, কিন্তু আমরা যদি আরবানাইজেশনের কথা চিন্তা করি, তাহলে আমরা কি সেই লেভেল অফ আরবানাইজেশন আছে? নেই। তাহলে তারা কি করেছে যে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত 950 কিলোমিটারের যে জায়গা, সেখানে 60টা জায়গাকে তারা নগরায়নের মডেল হিসাবে এ কাইন্ড অফ পাইলটিং, যে আমরা এই ধরনের সুযোগ সুবিধাগুলা করতে পারি কিনা।
পরবর্তীতে তারা আর্থিক খাতে কিছু সংস্কার, যেটা আইএমএফ এর লোনের সাথেও কিছুটা সম্পৃক্ত, কারণ আইএমএফ এর ওই বাইন্ডিংস এর মধ্যেও কিন্তু আমাদের সেই সংস্কারগুলোর কথা রয়েছে। আর এইখানে যে স্পেসিফিক কতগুলা জায়গা বলা হচ্ছে যে বাংলাদেশের আর্থিক খাতের যে দুর্বলতাগুলো এখন, সেটা হচ্ছে অনেকগুলা ব্যাংক সেগুলা মার্জার নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ মূলধনের যে ঘাটতি রয়েছে ব্যাংকগুলাতে সেটা আমাদের স্বীকার করতে হবে। অতএব মূলধন ঘাটতিতে পড়া ব্যাংকগুলোর জন্য কি ধরনের ব্যবস্থা করা যায় তার প্রতি ইঙ্গিত দিয়েছে। আরেকটা হচ্ছে সরকার এখন ইজিপি সিস্টেম, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম, যেটা 2012 সাল থেকে করেছিল, এটা লাস্ট ইয়ারের ডিসেম্বরে গিয়ে শেষ হয়েছে। অতএব নেক্সট পেজ অফ ইজিপি সিস্টেমটা কি হবে, অর্থাৎ সেখানে যদি দেখেন গুডস এন্ড ওয়ার্কস, তার মানে হচ্ছে সেটা ইনক্লুডেড ছিল, সার্ভিস ইনক্লুডেড ছিল না। এখন সার্ভিসটাকেও কিভাবে ইনক্লুড করা যায়, এবং প্লাস হচ্ছে যে সিস্টেমে ডাটা কালেকশন হতো, আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স উইথ দ্য ওয়ার্ল্ড ব্যাংক এই 12 বছর 14 বছরের ডাটা নিয়ে কাজ করার প্রেক্ষাপটে আমি দেখেছি যে আসলে নেক্সট পেজে অনেক কিছু করার আছে, যে আমাদের ডাটা কালেকশনের ক্ষেত্রে এবং আমাদের যে সিস্টেম, সেই সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যেহেতু সরকারের পুরো টাকাটাই এখন কিন্তু ডেভেলপমেন্টের ইজিপি সিস্টেমের মাধ্যমে যাচ্ছে। আরেকটা জায়গায় তারা গুরুত্ব দিয়েছে যে আমরা যারা প্রাতিষ্ঠানিক ব্যাংকিং অথবা আর্থিক খাতের কথা বলি, সেই সমস্ত খাত থেকে যারা অংশগ্রহণ করতে পারে না, অর্থাৎ আমরা যদি বলি এক্সক্লুডেড, সেই সমস্ত মানুষদের জন্য কি করা যায় সে তার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। সার্বিকভাবে এই সমস্ত জায়গাগুলোকে কেন্দ্র করেই কিন্তু যে আমাদের প্রায় 10,500 কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংকের 50 কোটি প্লাস 40 কোটি এইভাবে ডিভিশন করে দেওয়া হয়েছে। অতএব এইগুলা যদি করা হয়, সার্বিকভাবে নগরায়নের ক্ষেত্রে একটা আমরা মনে করব যে একটা ভালো প্রতিবেশ তৈরি করতে সক্ষম হবে। একই সাথে আমরা সার্বিকভাবে ফরেন কারেন্সির উপর যে কিছুটা চাপ সামান্য হলেও কমবে, প্লাস হচ্ছে আমি যদি বলি অর্থের টাকার যে অবমূল্যায়ন ডলারের এগেইনস্টে সেটাকেও কিছুটা সংহত করতে সক্ষম হবে, প্লাস হচ্ছে পরোক্ষভাবে আমাদের ইম্পোর্ট কেউ আমাদের যদি চিন্তা করি তাহলে সার্বিকভাবে গ্রোথের সাথে যদি সম্পর্ক করতে, তাহলে হচ্ছে ইম্পোর্টটাকে যদি সাস্টেইনেবল করা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা গ্রোথটাকেও কিন্তু সাস্টেইনেবল করতে সক্ষম হবে, অর্থাৎ ধরে রাখতে সক্ষম হবে বলে মনে করি। এই প্রত্যাশা আমাদেরও। আমাদের হাতে আর সময় নেই, নয়তো আমরা আলোচনা খানিকটা দীর্ঘ করতে পারতাম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালিকাতায় আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।